দ্বিতীয় যে জায়গাটি সেটি হচ্ছে আজকে লক্ষ্য করুন, একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের মৃতের ভিত্তিতে মহামান্য হাইকোর্ট 5 জুন 2018 সালের পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করে। আমরা দেখি সংবিধানে অনগ্রসর জাতিগোষ্ঠীকে একটা সুবিধা বা প্রিভিলেজ দেওয়ার একটি কথা রয়েছে। আমরা এটি বিশ্বাস করি বলেই আমরা কোটাটি সংস্কার চাচ্ছি। এখন 2018 সালের পরিপত্রে আপনি লক্ষ্য করবেন কোনো কোটাই নেই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে। তাহলে আবার যদি সংক্ষিপ্ত হয়ে একজন প্রতিবন্ধী কিংবা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর একজন সদস্য যদি হাইকোর্টে এসে রিট করে এবং আবার সেই 2018 সালের পরিপত্রটি বাতিল করা হয়, তাহলে অ্যাকচুয়ালি আমরা কোন অবস্থার দিকে যাচ্ছি? আমরা বিশ্বাস করি এই যে পরিপত্র খেলা, এই যে স্টুডেন্টদের আবেগ দিয়ে খেলা, বাংলাদেশের যে তরুণ প্রজন্ম তাদেরকে কয়েক বছর পর পর রাস্তায় নামিয়ে নিয়ে আসা, এটির একটি স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে আরেকটি বিষয় নিয়ে আরো বেশি শঙ্কিত। 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী নিজে সংসদে ঘোষণা করার পর যে পরিপত্র জারি হয়, সেই পরিপত্র যদি 6 বছর পরে অবৈধ ঘোষণা করা হয়, তাহলে আমরা আসলে আর কোথায় গিয়ে আস্থা রাখবো? সে জায়গা থেকে আমরা বিশ্বাস করি আজকে আমরা যারা রাজপথে রয়েছি, বাংলাদেশের তরুণ প্রজন্মের কিংবা চাকরি প্রত্যাশী যারা, শুধু শাহবাগে নয়, শুধু ঢাকায় নয়, পুরো বাংলাদেশে যারা রাজপথে রয়েছি, তারা আমরা এই জিনিসটি বিশ্বাস করি। এই যে কোটা সমস্যা যেটি আমাদের গলার কাটার মতো ডুবে রয়েছে, এটির একটি স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। এবং এটি স্থায়ী সমাধান কখনই হবে যখন দুটি স্টেপ নিতে হবে। স্টেপ দুটি হচ্ছে, এটি জাতীয় সংসদে এই বিষয়টি তুলতে হবে এবং তোলার মাধ্যমে জাতীয় সংসদ থেকে আইন প্রণয়ন করে সেটিকে বাস্তবায়ন করতে হবে। তার পূর্বে আপনাদের একটি প্রশ্ন থেকে যায় যে আমরা আসলে কতদিন পর্যন্ত রাজনীতি করব। দেখুন, আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি নির্বাহী বিভাগ যদি চায়, বাংলাদেশ সরকার যদি চায়, তাহলে আজকের এই সংবাদ সম্মেলন আমাদের রাজপথের শেষ সংবাদ সম্মেলন হবে। আমরা এই রাজপথের মানুষ না, এটা আমাদের জায়গা না। আমরা মন থেকে প্রাণ থেকে বিশ্বাস করি যত দ্রুত সম্ভব আমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়া উচিত। তাহলে কি স্টেপ দিলে বা কি পদক্ষেপ দিলে আমরা আসলে আর রাজপথে নামবো না? খুবই সাধারণ। আমাদের জায়গা থেকে মনে হয় যদি নির্বাহী বিভাগ থেকে আমাদেরকে একটি কমিটমেন্ট করে, নির্বাহী বিভাগের সর্বোচ্চ পর্যায় থেকে একটি নির্বাহী আদেশ জারি করে, কিংবা ত্রুটিহীন একটি পরিপত্র জারি করে। ত্রুটিহীন কেন বললাম? কারণ 2018 পরিপত্রের খেলা আমরা চাই না। যদি এই তিনটির যে কোনো একটি করে নির্বাহী বিভাগের সর্বোচ্চ পর্যায় থেকে, এবং এই কমিটমেন্টটি আমাদেরকে করে যে একটি কমিশন গঠনের মাধ্যমে বিভিন্ন অংশীদারের সমন্বয়, রিসার্চের মাধ্যমে বাংলাদেশের এই যে কোটা ব্যবস্থা, এখানকার কোটা ব্যবস্থার মধ্যে যে অযৌক্তিক বৈষম্যমূলক এবং বর্তমান পার্সপেক্টিভে অপ্রাসঙ্গিক কোটাগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য নির্দিষ্ট পরিমাণ কোটা রেখে কোটাকে সংস্কার করার একটি কমিটমেন্ট আমাদেরকে দেওয়া হয়, কিংবা একটি নির্বাহী আদেশ দেওয়া হয়, কিংবা একটি ত্রুটি পরিপত্র জারি করা হয়, সেটা যদি কালকে সকালেই করা হয়, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের সাথে আজকের পর আমাদের আর রাজপথে দেখা হবে না। আমরা একটি জিনিস আপনাদেরকে জানিয়ে দিতে চাই, স্টুডেন্ট কত পার্সেন্ট কোটা চায়, কোন কোটাকে সমর্থন করে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই মুহূর্তে শুধুমাত্র প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং মুক্তিযুদ্ধের সন্তান, আমি আবার বলছি মুক্তিযুদ্ধের সন্তান, নাতিপুতি নামে কোনো প্রশ্ন কোটা নয়, এই তিনটি জায়গাকে আমরা আমাদের জায়গা থেকে সমর্থন করি। এবং আমরা স্টুডেন্ট পালস আপনাদেরকে বলছি, স্টুডেন্ট মনে করে, বাংলাদেশের তরুণ সমাজ মনে করে যে এই কোটা আসলে জনসংখ্যা
আনুপাতিক হারেও যদি আমরা ডাবল প্রিভিলেজ করি, তারপরে 5%-এর বেশি হয় না। আমাদের আমাদের অবস্থান খুব স্পষ্ট এবং আমাদের মনে হয় যে এর যে সাধারণ কোনো ইকুয়েশন হতে পারে না। আমরা বলিনি আপনি কালকে কমিশন গঠন করেন, আমরা বলেছি আপনি একটি কমিটমেন্ট দেন, একটি পরিপত্র দেন কিংবা একটি নির্বাহী আদেশ দেন। স্টুডেন্টরা অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে এর চেয়ে খুব সাধারণভাবে তাদের দাবিটি আর উপস্থাপন করা রয়েছে। সর্বশেষ যে কথাটি বলতে চাই, যদি আমাদের সাথে স্টুডেন্টদের আবেগের সাথে এই যে রেসপন্স না করার যে খেলা শুরু হয়েছে সেটি শুরু হয়, তাহলে আমরা মনে করবো যে বাংলাদেশের যারা নীতিনিক তারা পর্যায়ে রয়েছে, সরকার বলি নির্বাহী বিভাগ বলি, যাদের কাছে আমাদের দাবি, তারা যে দেখেও না দেখার ভান করছেন, এটি যদি করা হয় তাহলে আমরা মনে করবো তারাই চাচ্ছেন আমরা পড়াশোনা বাদ দিয়ে রাজপথে বসে থাকি। তো আমাদের যে দাবিটি সেটি একদম স্পষ্ট। এই জায়গা থেকে এটি ছিল আমাদের দাবি, মাননীয় হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আমাদের যে অবস্থান এবং কি করলে আমরা ওই রাজপথ থেকে আবার পড়ার টেনে ফিরতে যাবো, এই বিষয়গুলো। এ পর্যায়ে আমি অনুরোধ করছি আমাদের আরেকজন সমন্বয় আসিফকে আজ আমাদের যে আগামীকালের কর্মসূচি রয়েছে সেটি ঘোষণা করার জন্য। সামনে একটু বসতে ভালো হয়। গত 5 জুন হাইকোর্ট 18 সালে শিক্ষার্থীদের এবং সারা দেশের জনমতের ভিত্তিতে অর্জিত আমাদের একটি অধিকারকে আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। এরই প্রেক্ষিতে গত 5 জুন থেকে শিক্ষার্থীরা আন্দোলনে রাজপথে সময় কাটাচ্ছে। বন্ধুগণ, আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, আমাদের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রেক্ষিতে আজ সারা দেশে আমাদের সকাল সন্ধ্যা ব্লকের কর্মসূচি ছিল এবং সারা দেশে আমাদের সহযোদ্ধা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি রেল লাইনে এই ব্লকের কর্মসূচিকে সফলভাবে সম্পন্ন করেছেন। আমি সেই প্রত্যেক সহযোদ্ধাকে অন্তরের অন্তঃস্থল থেকে, এই শাহবাগ থেকে ধন্যবাদ জানাতে চাই। ঘোষণা শুরু হয় নাই বন্ধুগণ, আমাদের এই বাংলা ব্লকের কর্মসূচিকে জনদুর্ভোগের কারণ হিসেবে অনেকেই উল্লেখ করতে চান, কিন্তু আমরা বলতে চাই এটি একটি অভিনব জনমত প্রতিষ্ঠার কর্মসূচি। আমাদের ভলান্টিয়াররা যখন ব্লকের কর্মসূচি করতে বিভিন্ন জায়গায় যান, তখন একজন রিক্সাওয়ালা, একজন ভ্যান শ্রমিক, একজন পথচারী সহযোগিতা করেন এবং আমাদেরকে বলেন যে তাদের সন্তানের জন্য হলো এই আন্দোলন, আমাদেরকে চালিয়ে যেতে হবে। ছাত্রদেরকে অনেক সময় স্বার্থপর হিসেবে বলা হয়, আমাদেরকে অনেকে বলার চেষ্টা করেন যে ছাত্ররা যখন তাদের স্বার্থের প্রশ্ন আসে তখনই শুধু কথা বলে। যদি তাই হতো তবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলি থেকে ছাত্রদের থেকে হয়তো অনেক বড় বড়
একাডেমিক থিওরি পাওয়া যেত, একটি দেশের জন্মের প্রেক্ষাপট রচিত হতো না। এই